নমস্কার, আমি ধীমান বৈদ্য। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি এক লোমহর্ষক হাড় হিম করা সুন্দরবনের কাহিনী নিয়ে গল্প। অবিশ্বাস্য হলেও সত্যি। আজ অন্তিম তথা শেষ পর্ব শুরু হচ্ছে। রহস্য ধারাবাহিক ভূতের গল্প অবিশ্বাস্য হলেও সত্যি। আজ শুনবেন তৃতীয় পর্ব। রচনা ধীমান বৈদ্য, গল্প পাঠে ধীমান বৈদ্য। আমি নির্বাক চোখে তাকিয়েছিলাম। ওই দৃশ্য দেখে আমার বুকের ভিতর হিম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এক্ষুনি আমার দম বন্ধ হয়ে যাবে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। শুধুমাত্র আমি নির্বাক শ্রোতা। তপনদা ছিল নৌকার মাথায়, সব কিছু তার নখদর্পণে। তার মনে আস্তে আস্তে সন্দেহ দানা বেঁধে উঠছিল। ওইখান থেকে বলে উঠল, তুমি কে? সত্যি করে বলো। এই কথা শোনার পরে বড্ড হাসিতে ভরে গেল চারিদিক। ওর চোখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো আগুন। আস্তে আস্তে ও দীর্ঘাকার ধারণ করতে লাগলো। মনে হচ্ছিল যেন মহাপ্রলয় আমাদের সামনে হাজির। হাসি থামিয়ে বলল, আমি যেটা বলবো তোমরা সেটাই করবে, আর এদিক ওদিক করলে তোমাদের মৃত্যু নিশ্চিত। তপনদা খুব সাহসী মানুষ। এবার সে কাছের দিকে এগিয়ে গিয়ে বলল, সত্যি কথা বলো, তুমি কে? কেন আমাদের সঙ্গে এমন ব্যবহার করছো? তুমি চলো, তোমাকে ওপারে পার করে দিচ্ছি। এই কথা শুনে আবার হাসিতে ফেটে পড়ল আর বলল, ওটা তো আমার কাছে মামুলি ব্যাপার। আমি এপারে এক পা দেবো আর ওপারে এক পা দেবো, চলে যাব। তপনদা বলল, তাহলে যাও, আমাদেরকে কেন বিপদে ফেলছো? সবাই অনেক সময় নিস্তব্ধ। মাঝি নৌকা বাবা বন্ধ করে দিয়েছে। জোয়ারের টানও লেগেছে। আমরা সবাই নিস্তব্ধ। হঠাৎ মহিলাটি বলে উঠল, আহ, নৌকা চালাও, বন্ধ করলে কেন? মাঝি আবার নৌকা চালানো শুরু করে দিল। ও বলল, জানো আমি কে? আমি বলতে পারি, কিন্তু আমার সুবিচার চাই, নইলে সব কটাকে শেষ করে দেবো। তপনদা বলল, ঠিক আছে, তাহলে বলো। ও বলতে গিয়ে কেঁদে ফেললো আর বলল, আমিও তোমাদের মতো মানুষ ছিলাম, তবে এখন আর নেই। আমরা খুব গরিব ছিলাম, তাই 2 পয়সা বেশি কামাবো বলে ওদের সঙ্গে এসেছিলাম নৌকায় জঙ্গল পাড়ে মাছ ধরার জন্য। বেশ চলছিল। হঠাৎ নৌকার মাঝির নজর পড়ে আমার দিকে। অবশ্য ওর সঙ্গে আরও কজন ছিল। একদিন সন্ধ্যাবেলা বলে, রঙ্গনা চ, মাছ মারতে যাব। আমি বলি, আজকে তো মাছ মারার কথা নয়। সবাই যাবে তো? ওরা আমার সঙ্গে মিথ্যে কথা বলেছিল, সবাই যাবে, কিন্তু নৌকায় গিয়ে দেখি কেউ নেই। আমি প্রশ্ন করি, ওরা কেউ নেই কেন? মাঝি বলল, আসেনি, ভালোই হলো, অল্প লোকে পয়সা বেশি হবে। আমি অতটা বুঝতে পারিনি। গেলাম জঙ্গল পাড়ে, আর শুরু হলো পাশবিক অত্যাচার। আমি অনেক হাঁক ডাক চেঁচামেচি করলাম, কিন্তু কেউই আমাকে সাহায্য করতে আসেনি। ওরা আমাকে বারবার রেপ করে এবং প্রমাণ লোপাটের জন্য আমাকে খুন করে রেখে যায়। তারপর বাঘ আমার দেহটাকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে। ওরা গ্রামে গিয়ে মিথ্যে কান্নাকাটি করে আর বলে বাঘে ধরেছে। অনেক চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারে। সেই থেকে সবাই জানে রঙ্গনাকে বাঘে খেয়েছে। আসল তথ্য কেউই জানে না। আমি এর সুবিচার চাই বলে খুব কান্নাকাটি করতে লাগলো। ওর চোখের জল দেখে আমাদের চোখে জল চলে এলো। কিছুক্ষণ সবাই চুপচাপ। একটা দীর্ঘশ্বাস ফেলে তপনদা বলল, সত্যি, তোমার উপরে খুব অন্যায় হয়েছে। আমি কথা দিচ্ছি, এর একটা বিহিত আমি করে দেবো। হঠাৎ আমরা তাকিয়ে দেখি পূব দিগন্ত ফর্সা হয়ে গেছে, সূর্য উঠেছে। হঠাৎ মহিলাটি দপ করে মিলিয়ে গেল। তপনদা বলল, নাও, আমরা বাড়ি চলে এসেছি। তার মানে ওই প্রেতাত্মা তার কৌশলে আমাদের বাড়ির দিকেই নৌকা চালিয়ে নিয়ে এসেছিল। আমরা সবাই নেমে গেলাম, কিন্তু আমি আজও পর্যন্ত ভুলতে পারিনি সেই রাত্রের কথা। এখনও মনে পড়লে আমার গায়ে কাঁটা দেয়। ধন্যবাদ তৃতীয় পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য। আগামীকাল থাকছে নতুন গল্প। ততক্ষণ
সুস্থ থাকুন, ভালো থাকুন।